আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের ডিজিটাল প্রযুক্তি এর স্পেশাল মডেল টেস্ট 2 নিয়ে আলোচনা করব। এই মডেল টেস্টটি তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা। ভাগ্য ভালো থাকলে 100% কমন পেয়ে যেতে পারো, আবার এখানে 60% 50% কমন পাবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। ক বিভাগ। এখানে ক বিভাগে বহু নির্বাচনী মানে এমসিকিউ প্রশ্ন থাকবে হচ্ছে 15টায় 15 মার্ক থাকবে। যেমন এখানে এক নম্বর হচ্ছে ম্যালওয়্যার কি। ম্যালওয়্যার হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার গুলোকে ম্যালওয়্যার বলা হয়। তাহলে এটা হবে খ নম্বর। কয়টি ধাপ ব্যবহারের মাধ্যমে জিমেইলের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা যেতে পারে? কয়টি ধাপ? এখানে ধাপ রয়েছে বলতো কয়টা? তিনটা ধাপ রয়েছে, তাহলে এটা 3টা হবে। তারপরে ক্যামটেসিয়া সফটওয়্যার শব্দ সম্পাদনের মানে এডিটের জন্য কোন অংশ ক্লিন করব? কোন অংশ ক্লিন করতে হয়, কোন অংশে এডিট করতে হয়? খ নাম্বার এডিট অডিও অংশে। ঠিক আছে, এটা এডিট অডিও। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস নম্বর নিচের কোনটা? ইমার্জেন্সি সার্ভিস 999, এই যে 999। গ নাম্বার ক্লাস নামের টেমপ্লেটটির তৃতীয় পেজটির নাম কি? তো তৃতীয় পেজটির নাম হচ্ছে এই যে নিউজ লেটার। গ নাম্বার নিউজ লেটার। এরপরে ওয়েক্স এর পেইড ভার্সনে কতটি টেমপ্লেট ব্যবহারের সুযোগ দেয়? কতটি টেমপ্লেট? 6 এর হচ্ছে এটা 500টি। ঘ নাম্বার 500টি। তারপরে .us কোন দেশের কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর 8 নাম্বার ই পাসপোর্ট কি ধরনের পাসপোর্ট? ই পাসপোর্ট কি ধরনের পাসপোর্ট? বায়োমেট্রিক পাসপোর্ট। এরপরে 9 নম্বর নাগরিক সেবা কিভাবে পাওয়া যায়? নাগরিক সেবা পাওয়া যায় হচ্ছে ডিজিটাল প্রযুক্তিতে। এটা হচ্ছে 9 এর ক, ডিজিটাল প্রযুক্তিতে। নিচের উদ্দীপকের আলোকে 10, 11 নং প্রশ্ন উত্তর দিতে হবে। নবম শ্রেণী ছাত্র জাহিন প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আগ্রহী। সে জানতে পারলো কম্পিউটার একটা বিশেষ ব্যবস্থায় প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তরিত করে। জাহিন বর্তমানে পাইথন প্রোগ্রামিং ভাষাটি শিখছে। উদ্দীপকে উল্লেখিত বিশেষ ব্যবস্থা নিচের কোনটি? বিশেষ ব্যবস্থা হচ্ছে ক এবং খ, মানে গ নাম্বার অ্যান্সার হবে গ, এই যেটা। ক নাম্বার হচ্ছে কি কম্পাইলার এবং ইন্টারপ্রিটার। এটা হচ্ছে অনুবাদক প্রোগ্রামিং। জাহিন যে ভাষাটি শিখছে সেটির জন্য কোন বিশেষ ব্যবস্থাটি ব্যবহৃত হয়েছে? যে বিশেষ ব্যবস্থাটি ব্যবহার করেছে সেটা হচ্ছে ইন্টারপ্রেট। ক নম্বর। তারপরে নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? C++ নাকি C++? C++, যেটা সেটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা। তারপরে 13 নম্বর RJ45 কেবলে কয়টি কানেক্টর থাকে? এখানে 2টা কানেক্টর থাকে, 2টা। নেটওয়ার্ক টপোলজি গুলো বাস্তবায়ন করা হয় কোন মাধ্যমে? বাস্তবায়ন করা হয় ফিজিক্যাল লেয়ারে, যেটা। OSI মডেল কয়টি লেয়ারে বিভক্ত? OSI লেয়ার হচ্ছে 7টি লেয়ারে বিভক্ত, 7টি। তারপরে এক কথায় উত্তরে চলে যায়, উত্তর। এখানে 16 নম্বর ম্যালওয়্যার কি ধরনের সফটওয়্যার? ম্যালওয়্যার হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার। এরপরে কামটেসিয়া শব্দ সম্পাদনের জন্য কোন অংশে ক্লিক করতে হয়? এটা তো আলোচনা করলাম একটু আগে, অডিও অংশে। ওটিপি ওয়ান টাইম পাসপোর্ট কত ডিজিটের হয়ে থাকে? এটা কত? 6 ডিজিটের হয়ে থাকে, যে 6 ডিজিটের। এরপরে কোনটি নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? হচ্ছে বাক স্বাধীনতা। 20 নম্বর নাগরিক সেবার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকে সহজ করতে কোনটি প্রয়োজন? সিদ্ধান্ত গ্রহণের জন্য স্বচ্ছতা প্রয়োজন। এরপরে 21 নম্বর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কোনটি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ওয়ার্ডপ্রেস। 22 নম্বর কোন রূপান্তরকারী সফটওয়্যার একটি করে বিশেষ নির্দেশ রূপান্তর করে? নির্দেশ রূপান্তর করা হচ্ছে এটা কোনটা হবে? দেখো অপারেটর, এটা হবে ইন্টারপ্রেটার। একটা লাইন পড়ে আর একটা লাইনকে অনুবাদ করে। তারপরে কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভেরিয়েবল গুণফল বের করা যাবে? তো এটা হচ্ছে গুণ অপারেটর, গুণের যে অপারেটর সেটা গুণ অপারেটর। 24 নম্বর প্রেরক ও প্রাপকের মধ্যকার উপযুক্ত পথ নির্ধারক হয় কোন লেয়ারে? এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। আইপি সেট আপ করার জন্য
উইন্ডোজে কি হিসেবে প্রবেশ করতে হবে? অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে। তো এরপর আমাদের খ বিভাগের প্রথমে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, 10টার প্রত্যেকটাতে 2 মার্ক করে থাকবে, 10টারই অ্যান্সার করতে হবে। 10 দুগুণে 20 মার্ক এটাতে পাওয়া যাবে। এখানে 10টা প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্ন হচ্ছে নেটওয়ার্ক কি? যখন একাধিক কম্পিউটার পরস্পর কোনো তার বা বেতার মানে তার অথবা তার ছাড়া মাধ্যমে মানে ওয়্যার আর ওয়্যারলেস মাধ্যমে সংযুক্ত বা কানেক্টেড থাকে, তখন সেটাকে আমরা বলি কি নেটওয়ার্ক। নেটওয়ার্কের মাধ্যমে ডাটা বা রিসোর্স শেয়ার করা যায়। এটি ব্যক্তিগত, স্থানীয় এবং বৃহত্তর স্তরে ব্যবহৃত হয়। নেটওয়ার্কিং যোগাযোগ, ব্যবসা, শিক্ষাক্ষেত্রে বিপ্লব এনেছে। ডাটা ইন্টারসেপশন কি? ডাটা ইন্টারসেপশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নেটওয়ার্কে পাঠানো তথ্য বা ডাটা অপর কেউ অবৈধভাবে দেখতে, পরিবর্তন করতে অথবা বহন করতে পারে। এটি সাধারণত ম্যান ইন দি মিডল অ্যাটাকের মাধ্যমে ঘটে। এর ফলে তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হবে। এনক্রিপশন ব্যবহার করে ডাটা ইন্টারসেপশন প্রতিরোধ করা যায়। অ্যাপ কি? অ্যাপ হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা মোবাইল ডিভাইসগুলোকে চালানো হয়। যেমন বৈশিষ্ট্য, অ্যাপ ব্যবহারকারীর জন্য সহজ ইন্টারফেস থাকে যা জটিল কাজ সহজে সম্পাদন করে থাকে। তো আমরা তো জানি বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ সহ কত ধরনের অ্যাপ রয়েছে না, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা কাজ। অনলাইন ব্যাংকিং কাকে বলা হয়? কেন্দ্রীয় সার্ভারের আওতায় ব্যাংকের শাখাসমূহের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলে এবং শাখার চেকের অর্থ অন্য শাখায় প্রদান বা অর্থ জমা গ্রহণের কম্পিউটারাইজ ব্যবস্থাকে অনলাইন ব্যাংকিং বলা হয়ে থাকে। ওয়েবসাইট অ্যাড্রেস কি? ওয়েবসাইট অ্যাড্রেস হলো একটি ওয়েবসাইটের অন্যান্য ঠিকানা যা ইন্টারনেট ব্যবহার করা হয়। ওয়েবসাইট অ্যাড্রেস গুলো সাধারণত একটা ডোমেইন নাম এবং একটি পোর্ট নাম্বার দিয়ে তৈরি করা হয়ে থাকে। কম্পাইলার কি? কম্পিউটারে দেওয়া আমাদের নির্দেশগুলো যদি নির্ভুল হয় তবে সবগুলো নির্দেশ একসাথে মেইন কোডে রূপান্তরের জন্য যে রূপান্তরকারী সফটওয়্যার ব্যবহার করা হয় সেটি হচ্ছে কম্পাইলার। কম্পিউটারের সময় কোথাও ভুল পেলে কম্পাইলার রূপান্তর করা বন্ধ করে দেয়। ভ্যারিয়েবল কাকে বলা হয়? প্রোগ্রামিং ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় তাকে ভ্যারিয়েবল বলা হয়। এটি সাধারণত প্রোগ্রামে ব্যবহৃত এক ধরনের তথ্য। ডিজিটাল নেটওয়ার্কিং কাকে বলা হয়? নেটওয়ার্ক তথ্য ডিজিটাল আকারে আদান প্রদান করা হয় এমন নেটওয়ার্ককে ডিজিটাল নেটওয়ার্ক বলা হয়। ডিজিটাল নেটওয়ার্কে ডেটা সাধারণত 0 এবং 1 এর বাইনারি কোড আকারে প্রেরণ করা হয়। এই নেটওয়ার্ক উচ্চ গতির ডেটা সংযোগ প্রদান করে এবং বর্তমানে ইন্টারনেট ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ ফাইবার অপটিক্স, তারপরে ওয়াইফাই নেটওয়ার্ক গুলো ডিজিটাল নেটওয়ার্কের উদাহরণ। ম্যাক অ্যাড্রেস কাকে বলা হয়? নেটওয়ার্কে ডিভাইস গুলো শনাক্ত করার জন্য ব্যবহৃত 12 সংখ্যার একটা অন্যান্য সংখ্যাকে ম্যাক অ্যাড্রেস বলা হয়। প্রতিটি নেটওয়ার্ক কার্ডের একটা নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেস থাকে যা হার্ডওয়্যারের সঙ্গে যুক্ত থাকে এবং নেটওয়ার্কিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি নির্দিষ্ট ডিভাইসকে সঠিকভাবে শনাক্ত করতে সাহায্য করে। প্রাইভেট আইপি কাকে বলা হয়? একটা স্থানীয় নেটওয়ার্কে ব্যবহৃত আইপি অ্যাড্রেসকে প্রাইভেট আইপি অ্যাড্রেস বলা হয়। এটি ইন্টারনেট থেকে সরাসরি প্রবেশযোগ্য নয় এবং নেটওয়ার্কের ভেতরে ডিভাইসগুলির মধ্যে যোগাযোগ করার জন্য ব্যবহৃত হয়। প্রাইভেট আইপি ঠিকানা ব্যবহার করে নেটওয়ার্ক নিরাপত্তা এবং ডেটা ট্রান্সমিশন চিহ্নিত করা যায়। এরপরে আমরা গ বিভাগে চলে যাই। গ বিভাগে হচ্ছে রচনামূলক প্রশ্ন। প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন, মানে 2 ধরনের রচনামূলক প্রশ্ন থাকবে। একটা হচ্ছে প্রেক্ষাপটবিহীন আর একটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর, মানে উদ্দীপক থাকবে আর উদ্দীপক থাকবে না এরকম। তো এখানে 5টা থেকে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। 3 5 15। অনলাইনে ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রাখার কৌশল কি কি? অনলাইনে ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রাখার জন্য বিভিন্ন কৌশল রয়েছে। এই কৌশলগুলো ব্যক্তির বয়স, অনলাইন কার্যকলাপ এবং ব্যক্তিগত তথ্যের ঝুঁকির উপরে নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সাধারণ কিছু কৌশল হচ্ছে এরকম। 1 নম্বর যেমন নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করা। একটা শক্তিশালী পাসওয়ার্ড কমপক্ষে 12 অক্ষর দীর্ঘ হওয়া উচিত এবং এতে সংখ্যা, অক্ষর এবং প্রতীকগুলোর মিশ্রণ থাকতে হবে। পাসওয়ার্ডটিকে ব্যক্তিগত তথ্যের সাথে সম্পর্কিত না করাও গুরুত্বপূর্ণ, যেমন জন্ম তারিখ, পোস্টকোড এগুলা। 2 নম্বর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে হবে। প্রোফাইল সেটিং পরীক্ষা করতে হবে। অনলাইনে সাবধানতা অবলম্বন করতে হবে এবং অনলাইনে কেনাকাটা, এই ক্ষেত্রে অনলাইনে কেনাকাটার জন্য সুরক্ষিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে। যে কোনো অনলাইন হলেই প্রতারকরা রয়েছে, এরা
প্রচুর, এটা তো প্রচুর পরিমাণ ব্যবসা করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা গ্রামের দিকে আরো বেশি হচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে গ্রামের ছেলে পেলে এরা অনলাইনে ইসের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে, মনে করো 30,000 টাকা 30,000 টাকা জিনিস মাত্র 8,000 টাকা 9,000 টাকা পাচ্ছেন। এখন যারা কিনবে তারা তো লোভী, তারাও তো লোভী যে বেশি লোভ করতে যায়, এজন্য যে কোনো ওয়েবসাইটে তারা এই ধরনের কি করে অর্ডার করে দেয় অ্যাডভান্স টাকা দিয়ে, তখন তো ধরা খায় এভাবে। 2 নম্বর হচ্ছে কোডিং এ অদক্ষ কোনো ব্যক্তির ওয়ার্ডপ্রেস ব্যবহার করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। দেখো, ওয়ার্ডপ্রেস একটি বিশ্বস্ত এবং জনপ্রিয় ওপেন সোর্স প্ল্যাটফর্ম যা ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বাপেক্ষা উপযুক্ত। শুধুমাত্র ব্লগ বা বিজনেস ওয়েবসাইট নয়, ই কমার্স সাইট তৈরির জন্য এটা প্রয়োজনীয় মাধ্যম। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট নির্মাণে কোনো কোডিং দক্ষতা প্রয়োজন হয় না। তারপরে ওয়ার্ডপ্রেসের একটা বিশাল সম্প্রদায় রয়েছে, কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হলে কিংবা যে কোনো প্রশ্নের উত্তর সহজে পাওয়া যায় এখানে। এজন্য কোডিং এ অদক্ষ কোনো ব্যক্তি তার নিজস্ব ওয়েবসাইট তৈরির জন্য নির্দ্বিধায় ওয়েবসাইট নির্মাণ প্ল্যাটফর্ম হিসেবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন। এরপর 3 নম্বর, দেখো উপরে একটা কোড রয়েছে, কোডটি রান করলে এরর দেখাবে। কেন এরর দেখাবে এবং কোডটি কিভাবে সংশোধন করা যায় সেটা লিখতে হবে। দেখো, কোডটি রান করলে হোয়াইল লুপের ভিতরে প্রবেশের পর সেটা আর শেষ হবে না। এ ধরনের সমস্যাকে বলা হয় ইনফিনাইট লুপ বলা হয়, ফলে মানে অসীম লুপ। ফলে আউটপুটের মান প্রতিবার 1 প্রিন্ট হবে, কিন্তু লুপটি থামবে না। ফলে এক সময় কম্পিউটারের মেমরি শেষ হয়ে যাবে এবং এরর মেসেজ দেখাবে। এই সমস্যা সমাধানের জন্য লুপ এর ভিতরে এর মান 1 করে বাড়াতে হবে। তাহলে 1 2 3 4 এরকম প্রিন্ট হওয়ার পর লুপ শেষ হয়ে যাবে এবং কোনো এরর আর প্রদর্শন করবে না, এরকম হবে। দেখো, i সমান i+1 এইভাবে দেখাতে হবে, তাহলে আর এরর আসবে না। 4 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকা সকল বিজোড় সংখ্যার বর্গের যোগফল নির্ণয়ের পাইথন প্রোগ্রাম লিখতে হবে। ঠিক আছে, এখানে প্রথমে কি করব আমরা, যে সিকোয়েন্স ওয়ার্ড স্কোয়ার মানে যে বিজোড় সংখ্যা আছে তার স্কোয়ার আকারে দেখাতে হবে। ঠিক আছে, এটাকে স্ক্রিনশট দিয়ে এভাবে করতে হবে, দেখে নিও তোমরা। এখানে আউটপুটে ইন্টার দিয়ে একটা মান তুমি 3 দিলে, তারপর একটা মান হচ্ছে 4 দিলে, ঠিক আছে 7 দিলে আর কি। এখানে 3 কে স্কোয়ার করলে কত হয়, 9 হয়, এটাকে স্কোয়ার করে 49, দুটো যোগ আকার এখানে দেখাবে। ঠিক আছে, মানে 3 থেকে 3 এর পর দেখো 3 এর স্কোয়ার যোগ 4 তো ওয়ার্ড না, 5 এর স্কোয়ার যোগ 7 এর স্কোয়ার কত আসবে, 89 হবে, 83 হবে আর কি, এইভাবে। তারপরে 5 নম্বর, অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবারের ব্যবহারের ক্ষেত্রসমূহ লেখো। অপটিক্যাল ফাইবার হলো এক ধরনের পাতলা স্বচ্ছ তন্তু বিশেষ। এটি সাধারণত বিশুদ্ধ কাঁচ, সিলিকা অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়, যা আলো পরিবহনে ব্যবহৃত হয়। ফাইবার অপটিক্স ফলিত বিজ্ঞান এবং প্রকৌশলের সেই শাখা যা এই অপটিক্যাল ফাইবারের বিষয়ে আলোচনা করে। অপটিক্যাল ফাইবার দিয়ে লম্বা দূরত্বে অনেক কম সময়ে বিপুল পরিমাণ তথ্য পরিবহন করা যায়। অপটিক্যাল ফাইবারের ব্যবহারের যে ক্ষেত্রগুলো রয়েছে, যেমন টেলিযোগাযোগে ব্যবহার করা হয়, ডেটা কেন্দ্রে, চিকিৎসা, সৈন্যদল এবং উৎপাদন। তোমরা এই পয়েন্টগুলো মনে রেখে এখানে 2-1 কথা লিখে দিবা, তাতেই হয়ে যাবে। এরপর আমরা লাস্টে যেটা রয়েছে ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন, এগুলোর প্রেক্ষাপট থাকবে, মানে উদ্দীপক থাকবে। এ ধরনের 7টা প্রশ্ন আসবে, এখান থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটায় 8 মার্ক থাকবে, 5টা 40 মার্ক। এখন প্রত্যেকটা প্রশ্নের আবার ক খ 2টা অংশ থাকবে। ঠিক আছে, যেমন 1 নম্বর, বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলের অন্তর্গত সাইবার সিকিউরিটি শাখায় তত্ত্বাবধানে একটা প্রতিবেদনে উঠে এসেছে, বর্তমানে তথ্য সুরক্ষার ক্ষেত্রে সাইবার অপরাধগুলো দিন দিন বাড়ছে। এই অপরাধগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডাটা ইন্টারসেপশন, ডিডস অ্যাটাক, ম্যালওয়্যার এবং হ্যাকিং। ক নাম্বার, প্রেক্ষাপটে বর্ণিত অপরাধগুলোর সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে। যেমন উদ্দীপকে যার কথা বলা হচ্ছে যে অপরাধগুলো, যেমন ডাটা ইন্টারসেপশন, ডিডস অ্যাটাক, ম্যালওয়্যার, তারপরে সে হ্যাকিং, এই ধরনের যে অপরাধগুলো হতে পারে সেটা এখানে বলা হচ্ছে। অপরাধগুলোর পারস্পরিক সামঞ্জস্যতা এবং বৈসাদৃশ্যতা বিশ্লেষণ করো, মানে সবার সাথে সবার কি রকম সামঞ্জস্যতা রয়েছে। অপরাধগুলো পারস্পরিক সামঞ্জস্যতা এবং বৈসাদৃশ্যতা নিচে সংক্ষেপে আলোচনা করা হলো। যেমন সামঞ্জস্যতা, সকল অপরাধী অনলাইনে সংগঠিত হয় অনলাইন পরিবেশে এবং কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারের উপর নির্ভর করে এগুলো হয়ে থাকে। অপরাধগুলোর লক্ষ্য সাধারণত ব্যক্তিগত চুরি করা, আর্থিক ক্ষতি করা বা অনলাইন পরিষেবা ব্যাহত করা। অপরাধীরা প্রায়শই একই ধরনের কৌশল এবং সরঞ্জাম ব্যবহার করে, এগুলো হচ্ছে সামঞ্জস্যতা। আর
বৈসাদৃশ্যতার ভিতরে রয়েছে প্রতিটা অপরাধের নির্দিষ্ট পদ্ধতি ভিন্ন, ডাটা ইন্টারসেপশন তথ্য চুরির উপর দৃষ্টি নিবন্ধ করে, ডিডস অ্যাটাক আক্রমণ পরিষেবা ব্যাহত করার উপর ম্যালওয়্যার বিভিন্ন ক্ষতিকারক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে এরকম, ঠিক আছে। তারপর যখন হ্যাকিং সাধারণত গোপন তথ্য অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয়। অপরাধ পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞানের মাত্রা অপরাধের ধরনের উপর নির্ভর করে। এরপরে 2 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে 2025 সালে, তোমাদের বিজ্ঞান বিভাগের জন্য আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে। 550 টাকার বিনিময়ে 5টা সাবজেক্ট পড়ানো হবে: পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত। যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে বিস্তারিত আরো জানতে, তাহলে এই নাম্বারে কল করো। অলরেডি এখানে আমাদের 22 থেকে 25 জনের মতো ভর্তি হয়ে গিয়েছে। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য গণিত এবং সাধারণ বিজ্ঞান এই দুটা সাবজেক্ট মাত্র 220 টাকার মাধ্যমে পড়ানো হবে, ঠিক আছে। এই নাম্বারের জন্য বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, 79 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212, এখানে সরাসরি ভর্তি হতে পারো। এখন দেখো 2 নম্বর প্রশ্ন। ফেসবুক বিশ্বের সব থেকে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। 2021 সালে প্ল্যাটফর্মটি হ্যাক হওয়ার কারণে কত টাকা, দেখো 2021 সালে প্ল্যাটফর্মটি হ্যাক হওয়ার কারণে 500 মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য প্রকাশ পেয়ে যায়। এই ঘটনার পর ফেসবুক তার সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করার প্রস্তুতি নেয় এবং 1 নম্বর 2021 সালে ফেসবুক প্ল্যাটফর্মটিতে যে সাইবার অপরাধ সংঘটিত হয়েছিল তা ব্যাখ্যা করো। 2021 সালে ফেসবুক প্ল্যাটফর্মে হ্যাকিং নামক সাইবার অপরাধ সংঘটিত হয়েছে। এই অপরাধে অননুমোদিত ব্যক্তি বা গোষ্ঠী কোনো প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থা বা নেটওয়ার্কে প্রবেশ করে গোপনীয় তথ্য চুরি করে বা ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত করে। হ্যাকিং হলো অননুমোদিতভাবে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক বা ডিভাইসে প্রবেশ করার প্রক্রিয়া। সাইবার অপরাধীরা অসৎ উদ্দেশ্যে হ্যাকিং এর মাধ্যমে একটা ওয়েবসাইট, কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক ফাংশনের সম্পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রণ করে নেয়। তা হ্যাকাররা বিভিন্ন উদ্দেশ্যে হ্যাকিং করতে পারে, যার মধ্যে রয়েছে তথ্য চুরি করা, সিস্টেম নিয়ন্ত্রণ করা, ক্ষতি করা, তারপরে খ্যাতি ক্ষুণ্ণ করা, এগুলা। এরপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে 2021 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত সাইবার অপরাধের বৈশিষ্ট্যগুলো কি কি, মানে কি কি বৈশিষ্ট্য রয়েছে। যেমন দেখো 2021 সালে ফেসবুকে সংগঠিত সাইবার অপরাধের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো: হ্যাকার সিস্টেমে প্রবেশ প্রক্রিয়া, হ্যাকাররা সফটওয়্যার, নেটওয়ার্ক বা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে। এরপর nmap.keyloggers এর মতো অ্যাডভান্সড টুলস ব্যবহার করে। সর্বশেষ ওয়ার্ম, ট্রোজান হর্স এবং বা অন্যান্য ম্যালওয়্যার ইনস্টল করে। হ্যাকিং পদ্ধতি: ভুয়া ইমেইল বা ওয়েবসাইট তৈরি করে। তারপরে হ্যাকিং এর লক্ষ্য ব্যক্তিগত, আর্থিক বা সামাজিক তথ্য চুরি করে। এগুলো হ্যাকিং এর বিবর্তন: কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরো পরিবর্তনশীল আক্রমণ এবং ডিফেক্ট তৈরি করা সম্ভব হচ্ছে। এভাবে করা হয় হ্যাকিং এর বিবর্তন। 3 নম্বর প্রশ্ন। শাহিন একজন টেক্সটাইল ব্যবসায়ী। তিনি তার ব্যবসার জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করেন। তিনি তার প্রতিষ্ঠানের জন্য সাদৃশ্যপূর্ণ একটা ডোমেইন নেম নির্বাচন করেন এবং কমার্শিয়াল প্রতিষ্ঠান হিসেবে www.shahintex.com নামটি নির্বাচন করেন। 1 নম্বর প্রশ্ন ক নম্বর, যেখানে ডোমেইন নেম, ক নম্বর প্রশ্ন হচ্ছে ডোমেইন নেম নির্বাচনের ক্ষেত্রে শাহিনের কি কি বিষয়ে বিবেচনায় নেওয়া উচিত বলে তুমি মনে করো। তো যে বিষয়ে, যেমন দেখো ডোমেইন নেম অবশ্য সহজ এবং সংক্ষিপ্ত হতে হবে, প্রাসঙ্গিকতা থাকতে হবে। যেমন তার নামের পেছনে টেক্সট আছে, তার মানে কি প্রাসঙ্গিক, সঠিক এক্সটেনশন ব্যবহার করতে হবে, যেমন .com, .org, .net এগুলা। ব্র্যান্ডিং এবং মার্কেটিং: নেমটি এমন হওয়া উচিত যেন ব্র্যান্ডিং বা মার্কেটিং করা সহজ হয়, ঠিক আছে এগুলা। খ নম্বর প্রশ্ন। শাহিনের ব্যবহৃত ডোমেইন নামটির বিভিন্ন অংশের বর্ণনা দাও। ও যে নামটা ব্যবহার করছে, যেমন এখানে ডোমেইনটা আছে www.shahintex.com, এখানে www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সংক্ষিপ্ত রূপ। এটি দ্বারা ওয়েবসাইট সার্ভারকে নির্দেশ করে। শাহিনটেক্স এটি ডোমেইনের মূল অংশ বা নাম। এখানে শাহিন হলো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের নাম, আর টেক্সট হলো টেক্সটাইল সংশ্লিষ্ট নাম নির্দেশ করে। .com এটি টপ লেভেল ডোমেইন নির্দেশ করে। সাধারণত বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তারপরে শাহিনের ব্যবহৃত ওয়েবসাইটের নামটি যথার্থতা বিশ্লেষণ করা হলো। ডোমেইন নামটি সহজ, সংক্ষিপ্ত, মনে রাখা সহজ। এরপর দেখো
শাহিন টেক্স নামটি ব্যবসায় কিংবা প্রাতিষ্ঠানিক নামের সাথে প্রাসঙ্গিক। .com টপ লেভেল ডোমেইন নির্দেশ করে। টেক্সট কি ওয়ার্ড টেক্সটাইল নির্দেশ করে। শাহিন টেক্স একটি ব্র্যান্ডের নাম যা ইউনিক নাম নির্দেশ করে। পরিশেষে বলা যায় www এটা কার্যকর এবং উপযুক্ত ডোমেইন নেম যা শাহিন এবং টেক্সটাইল ব্যবসায়ের জন্য প্রাসঙ্গিক এবং সাদৃশ্য। এরপরে 4 নম্বর প্রশ্ন, জেরিন তার মায়ের পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে চাইলেন। তিনি নির্দিষ্ট ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী সকল তথ্য পূরণ এবং ফি জমা দিলেন। নির্দিষ্ট দিনে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট সংগ্রহের দিন সহ সকল প্রকার অগ্রগতি জেরিন ওয়েবসাইট থেকেই জানতে পারলেন। ক নম্বর প্রশ্ন, প্রেক্ষাপটের প্রক্রিয়াটিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কিভাবে স্বচ্ছতা প্রদান করেছে ব্যাখ্যা করো। সাধারণভাবে স্বচ্ছতা বলতে নাগরিকের জন্য কোনো সেবা দিতে বা সিদ্ধান্ত গ্রহণ বা তার ও সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে কিনা সেটা জানার অধিকারকে বোঝায়। জেরিন পাসপোর্ট আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী সকল তথ্য প্রদান ও ফি জমার ব্যবস্থা লক্ষ্য করা যায়। নির্ধারিত দিনে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ও পাসপোর্ট সংগ্রহের দিন সম্পর্কিত আপডেট তথ্য ওয়েবসাইট থেকেই জানা যায়। জেরিনের এই আবেদন প্রক্রিয়ায় একজন নাগরিকের সেবা প্রাপ্তির যেসব স্বচ্ছতা প্রদান করা হয় সেগুলো হচ্ছে আবেদন প্রক্রিয়া সকল নাগরিকের নিকট উপযুক্ত করা হয়, উন্মুক্ত করা হয়। আবেদন প্রক্রিয়া স্বচ্ছ ধারণা ও নির্দেশনা উল্লেখ করা হয়। আবেদন ফি জমা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা প্রদান করা হয়। বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বচ্ছতা ও নিরাপত্তা বিধান রয়েছে। পরিশেষে বলা যায় পাসপোর্ট কিংবা যে কোনো নাগরিক সেবার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার স্বচ্ছতা প্রদান করে থাকে। এরপরে পরের প্রশ্নটা ছিল এরকম, জেরিন তার মায়ের জন্য যে নাগরিক সেবার জন্য অনলাইনে আবেদন করছে তাতে কি ধরনের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। এখানে যে ধরনের নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করো সেগুলো হচ্ছে, দেখো, অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন প্রক্রিয়া ব্যবহারকারী পাসপোর্ট সেবা যেন দ্রুত এবং যথাযথ নিষ্পত্তি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একই সাথে ব্যক্তির আবেদন কোনো অবস্থায় আছে কখন তা হস্তান্তর করা হবে এ ধরনের অগ্রগতি আবেদনকারী জানতে পারেন। আবেদনকারী তার অ্যাকাউন্টে সাইন ইন করে তার আবেদনের সর্বশেষ আপডেট চেক করতে পারেন। এমনকি কোনো সমস্যার সম্মুখীন হলে ওয়েবসাইটে উল্লেখিত যোগাযোগ ব্যবস্থা নিতে হতে সহায়তা লাভ করতে পারেন। এছাড়া পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে একজন নাগরিকের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আবেদনপত্র যাচাই বাছাই, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, পাসপোর্ট সংগ্রহ ব্যবস্থা ইত্যাদি স্বয়ংক্রিয় করা প্রয়োজন। পাসপোর্ট আবেদনে ওয়েবসাইট থেকে পর্যাপ্ত নির্ভুল ও আপডেট তথ্য গোপনীয়তা রক্ষা, সহজে তথ্য প্রাপ্তি, যে কোনো সমস্যার সহজ সমাধান, এমনকি সকল শ্রেণীর নাগরিকদের সমানভাবে সেবা প্রদান ও প্রশ্ন উত্তরের মাধ্যমে সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব বলে আমি মনে করি। এরপরে 5 নম্বর প্রশ্ন, দেখো এখানে একটা ধারা দেওয়া আছে, এখানে 0, 1, 2, 3 এরকম 20 পর্যন্ত। ধারাটি যোগফল নির্ণয়ের জন্য সুডো কোড ব্যবহার করতে হবে। ঠিক আছে, টোটাল 0-তে সেট করতে হবে, আই এর মান 0 নির্ধারণ করতে হবে। আই যখন 21 এর চেয়ে ছোট, আই এর সাথে টোটাল যোগ করতে হবে, আই এর মান 1 করে বাড়াতে হবে, টোটাল এর মান প্রদর্শন করতে হবে। এটা হচ্ছে সুডো কোড। এরপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে, ধারাটি যোগফল নির্ণয়ের জন্য পাইথন প্রোগ্রাম লুপ, ফর লুপ এবং হোয়াইল লুপের মাধ্যমে দেখাতে হবে। দেখো এখানে টোটাল হচ্ছে 0, প্রথমে যোগফল কত ছিল, সাম 0 ছিল। ফর নাম্বার ইন রেঞ্জ সর্বোচ্চ কত, 20 পর্যন্ত। টোটাল নাম্বার কত, টোটাল যোগ নাম্বার, ঠিক আছে, 1 করে বাড়তে থাকবে। প্রিন্ট হচ্ছে টোটালটা প্রিন্ট হবে। এটা ফর লুপের ক্ষেত্রে। হোয়াইল লুপের ক্ষেত্রে টোটাল হচ্ছে 0, আয়ের মান হচ্ছে 0 প্রথমে। হোয়াইল আই সমান 21 এর চেয়ে কম, অর্থাৎ টোটাল সমান টোটাল প্লাস আই, তো আই সমান কত, আই যোগ 1, তো টোটালটা এভাবে প্রিন্ট করতে হবে। এরপরে 6 নম্বর প্রশ্ন, আজ নিলয় অফিসে একটি নতুন কম্পিউটার কিনেছে। কম্পিউটারটি নিলয়ের অফিসের নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার জন্য সে একটা কি করে, টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করছে। কেবলটি ব্যবহার করে সে সহজেই কম্পিউটারটিকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারছিল এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছিল। ক নম্বর, উদ্দীপককে আলোচ্য কেবলের গঠন ব্যাখ্যা আলোচনা করতে হবে। তো আলোচনা যেমন এখানে যেটা থাকে, কোর থাকে, তারপরে ইনসুলেশন থাকে, পেয়ারিং থাকে, জ্যাকেট, এই 4টা পয়েন্ট লিখলেই কিন্তু তুমি পুরোপুরি মার্ক পাবা। খ নম্বর, টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা এবং অসুবিধাগুলো লেখো। সুবিধাগুলোর ভিতরে রয়েছে, দেখো, খরচ কম, সহজ ইনস্টলেশন করা যায়, উচ্চ নির্ভরযোগ্যতা। আর অসুবিধা আছে কম ব্যান্ডউইথ কম, তারপরে
এখানে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স কম, ইন্টারফারেন্স রয়েছে, এর প্রতি সংবেদনশীল। আর দীর্ঘ দূরত্বে ডেটা পরিবহন সীমাবদ্ধতা রয়েছে, ব্যর্থতা। 7 নম্বর হচ্ছে প্রমিদের ডিজিটাল প্রযুক্তি ক্লাসের শিক্ষক নেটওয়ার্কের বিভিন্ন লেয়ার সম্পর্কে পড়াচ্ছেন। ক্লাস শেষে প্রমি বিভিন্ন নেটওয়ার্ক কিভাবে কাজ করে সে সম্পর্কে ধারণা অর্জন করে। পরবর্তীতে সে খেয়াল করলো পূর্বের ডাক যোগাযোগ ব্যবস্থার সাথে নেটওয়ার্কের লেয়ারগুলো বেশ সামঞ্জস্যপূর্ণ। 5 নম্বর শিক্ষকের পাঠদানকৃত নেটওয়ার্ক লেয়ারগুলোকে বর্ণনা করতে হবে। এখানে লেয়ারগুলোর ভিতরে আছে অ্যাপ্লিকেশন স্তর, প্রেজেন্টেশন স্তর, সেশন স্তর, ট্রান্সপোর্ট স্তর, তারপরে নেটওয়ার্ক স্তর, ডেট লিংক স্তর এবং ফিজিক্যাল লেয়ার স্তর। ঠিক আছে, এরকম রয়েছে। আর প্রমি শেষ পর্যবেক্ষণটির যথার্থতা মূল্যায়ন করো। এখন শেষ যে পর্যবেক্ষণটি রয়েছে, দেখো মিল। প্রমির পর্যবেক্ষণে আংশিকভাবে যথার্থ, নেটওয়ার্ক এবং পূর্বের ডাক যোগাযোগ ব্যবস্থার মধ্যে কিছু মিল রয়েছে, তবে উল্লেখযোগ্য অমিলও রয়েছে। যেমন স্তরায়িত কাঠামো, এটা ঠিক আছে, উভয় ব্যবস্থায় তাদের কার্যকারিতা সম্পাদনের জন্য স্তরগুলো বিভক্ত থাকে। আর এখানে ডেটা টাইপ, নেটওয়ার্ক বিভিন্ন ধরনের ডেটা এগুলো থাকে আর কি, ব্যবস্থা সাধারণত শুধুমাত্র চিঠিপত্র এবং ছোট প্যাকেটে পাঠাতে ব্যবহৃত হয়। ডেটা ট্রান্সমিশন, উভয় ব্যবস্থায় ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠায়। কি করে? দ্রুতি, নেটওয়ার্ক ডেটা অনেক দ্রুত পাঠাতে পারে, যেখানে ডাক যোগাযোগ ব্যবস্থা তুলনামূলকভাবে ধীর থাকে। মধ্যস্থতা, উভয় ব্যবস্থায় ডেটা ট্রান্সমিশনের জন্য মধ্যস্থতাকারী উপাদান ব্যবহার করা হয়। আর এখানে নেটওয়ার্ক অনেক বেশি স্বয়ংক্রিয়, যেখানে ডাক যোগাযোগ ব্যবস্থায় মানুষের হস্তক্ষেপের প্রয়োজন হয়। তো আলহামদুলিল্লাহ আমরা এই মডেল কোশ্চেনটা পুরোপুরি শেষ করলাম। পরবর্তী ক্লাস আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এখনো যারা ভর্তি হও নাই, তাড়াতাড়ি তোমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও। আমরা খুব তাড়াতাড়ি ক্লাসগুলো আরম্ভ করে দেবো, ঠিক আছে? 16 তারিখ থেকে ইনশাআল্লাহ, 16 ডিসেম্বর থেকে তোমরা এর ভিতরে ভর্তি হয়ে যাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।